আজ সেই কাঙ্ক্ষিত দিন যেদিন প্রধানমন্ত্রী ভারতের প্রতিনিধি হিসেবে দীনেশ ত্রিবেদী তার সঙ্গে বৈঠক করছেন। সেই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে, এবং এই বৈঠকটা তিনি যখন করছেন তখন বৈঠকের ফলাফল কি হচ্ছে সেদিকে সবারই নজর রয়েছে। সেরকম প্রেক্ষাপটকে সামনে রেখে গত রাতে গণমাধ্যমে যে ব্যাপারটা এসেছে, দীনেশ ত্রিবেদী তিনি কি মনে করছেন এই বৈঠককে নিয়ে এবং দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি কি মনে করছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। তিনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটাও খুব ইম্পর্টেন্ট। আর সেই মন্তব্যের বাস্তবায়ন করতে হলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পজিটিভ সিদ্ধান্ত নিতে হবে। কি সেই পজিটিভ সিদ্ধান্ত হবে কি সেটা, নাকি প্রফেসর ইউনূসের আমলে যেভাবে প্রফেসর ইউনূসকে নানা দিক থেকে প্রভাবিত করার চেষ্টায় সফল হয়েছিল নানা পক্ষ, ভারতকে শত্রুতে পরিণত করার যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, সেরকম ভাবেই বর্তমান প্রধানমন্ত্রীকেও হয়তো ভুলভাল বোঝানোর চেষ্টা থাকতে পারে। সেই চেষ্টাগুলো যেন সফল না হয় সেই প্রত্যাশা তো আমাদের থাকবে। চলুন দীনেশ ত্রিবেদী এই ব্যাপারে কি বলছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের প্রাক্কালে এই মন্তব্যটা যখন খুবই ইম্পর্টেন্ট, তখন সেটা নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা। প্রধানমন্ত্রী দীনেশ ত্রিবেদী আজকের বৈঠকের প্রাক্কালে এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। তার এই মন্তব্যটা একটু দেখে নিন। মানবজমিন এটা নিয়ে নিউজ করেছে। মানবজমিনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, দুই প্রধানমন্ত্রী একত্রে বসলে অনেক সমস্যার সমাধান হবে। দুই প্রধানমন্ত্রী মানে তারেক রহমান এবং নরেন্দ্র মোদী, তারা দুজন যদি একত্রে বসেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে একদিকে তিনি যেমন বলছেন যে অনেক সমস্যা রয়েছে, তেমনি তিনি বলছেন যে তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কিংবা তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এগুলো সমাধান হবে না, এবং তিনি বলছেন যে তারেক রহমানকে মোদির সঙ্গে বসতে হবে। এর অর্থ এটাই দাঁড়ায় যে সেপ্টেম্বরে ব্রিক্সের সম্মেলনে যে আমন্ত্রণ পাঠানো হয়েছে সেই আমন্ত্রণে তারেক রহমানকে সাড়া দিতে হবে। সাড়া না দিলে অনেক কিছুই নেগেটিভ দিকে যাবে। ব্যাপারগুলো সেরকমই মনে হয় তার মন্তব্যে। চলুন একটু ভেতরে ঢুকে। বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হবে বলে তিনি বলছেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গায় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই কথা বলেন। এদিকে 24-এর গণ অভ্যুত্থানের পর দুই দেশের হারানো সম্পর্ক পুনরুদ্ধারের বিশেষ অ্যাসাইনমেন্টে ঢাকায় আসা ভারত সরকারের এই দূত গতকালকে দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে দুই দেশের সম্পর্ক আবার গরম হতে শুরু করেছে। মানে গরম তো না, আসলে শীতল হতে শুরু করেছে। সেই শীতলতাতে উষ্ণতা আসবে কিনা সেটা একটা বড় ব্যাপার, এবং সেই টানাপোড়েন তৈরি যেটা হয়েছে তা লাঘবে ত্রিবেদীর এই বার্তা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ত্রিবেদী একটা বার্তা দিচ্ছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তারেক রহমান বসেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সমস্যা কি কি রয়েছে? সমস্যা, একটা বড় সমস্যা শেখ হাসিনাকে কেন্দ্র করে সমস্যা। শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফিরে আসার ঘোষণা একটা বড় সমস্যা। শেখ হাসিনা দিল্লিতে বসে যে সংবাদ সম্মেলন করলেন, পৃথিবীর তাবৎ গণমাধ্যম সেটা ফলো করে প্রচার করলো, রয়টার্সের মতো গণমাধ্যম সেটা লাইভ করলো। এই ঘটনাগুলো বলে দেয় যে পৃথিবীর কাছে এখন শেখ হাসিনা অনেক ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট ব্যাপারটা বাংলাদেশের একটা নির্দিষ্ট পক্ষের কাছে কিংবা বর্তমান সরকারের কাছেও খুবই বিব্রতকর। শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাকে ফাঁসির দড়িতে ঝোলানো সরকারের জন্য অনেক কঠিন কাজ। কারণ আওয়ামী লীগের কিছু ফেলেও যদি দেন তাও 30% সমর্থন এদেশে রয়েছে। একেবারে ভোট ব্যাংক যেটাকে বলে, সমর্থনের ব্যাংক রয়েছে। এই বিপুল সংখ্যক জনগণকে খেপিয়ে তুললে দেশে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে। সেটাও একটা সরকারের জন্য খুবই কঠিন ব্যাপার এটা মোকাবেলা করা। আবার যদি তার বিচার কার্যকর করতে এক ধরনের অনীহা দেখায় বিএনপি, তাহলে বিরোধী দল জামাত এনসিপির রোশানলে তারা পড়বে। সুতরাং এই ব্যাপারটা সরকার এরকমভাবে বিপদে এত দ্রুত পড়তে চায় না। সুতরাং এটা সমাধান তাদেরকে বের করে আনতে হবে। এটা যেমন রয়েছে তেমনি গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। সেটা রিনিউ না করলে ফারাক্কার বাঁধ আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে।
যাবে, সাথে তিস্তা সহ বহু কিছু রয়েছে। আমরা একদিকে সরকারের পক্ষ থেকে কড়া কড়া কথা শুনছি ভারতের বিরুদ্ধে, প্রেস রিলিজে কড়া কড়া শব্দ ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে ভারত যেন মানে ডাবল ডিজেল আমাদেরকে দেয় সেই আবেদনও ভারতের কাছে করছি। মরিচের দাম 400 টাকা হলে মরিচ আমদানি করছি, 37 টাকাতে মরিচ পাচ্ছি ভারতে, এটা সেটা সব কিছু আমদানি করছি, কিন্তু মূল জায়গাটা আমরা নষ্ট করছি। মূল জায়গাটা ঠিক করতে হবে। দীনেশ ত্রিবেদী সেটাই ইঙ্গিত দিয়েছেন। তাহলে তারেক রহমানকে ব্রিক্সের সম্মেলনে যেতে হবে, 12-13 সেপ্টেম্বর ভারত সফর করতে হবে। তারেক রহমান কি সেই সফর করবেন? আজকের মিটিংয়ে সেরকম ফলাফল কি আসবে যে দীনেশ ত্রিবেদীকে জানানো হলো তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাবেন এবং সেই সম্মেলনের বাইরে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে তার বৈঠক হবে, সেই বৈঠক থেকে এই সমাধান আসবে? দীনেশ ত্রিবেদী যেটা বললেন সেটা পরিষ্কার কথা, সমাধান যদি করতে চাও তাহলে ভারতে যাও, নরেন্দ্র মোদীর সঙ্গে বসো, সমাধান নিয়ে আলোচনা করো, সমাধান বের করে আনো। সেই পথে বিএনপি সরকার কি এগোবে? আমার মনে হয় যে বিএনপি সরকারকে মানে যাতে না এগোয় তার জন্য মন্ত্রণা দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু মনে রাখতে হবে ভারত এমন একটা প্রতিবেশী যে প্রতিবেশীটা আমাদের পুরো স্থল ভাগ জুড়ে আমাদেরকে ঘিরে রেখেছে। সুতরাং এমন একটা পরিবেশ, এমন একটা প্রতিবেশীর সাথে কোনোভাবেই বন্ধুত্বের পরিবর্তে শত্রুতার সম্পর্ক করা যাবে না, যাবে না, যাবে না, এটাই ফাইনাল কথা। এটাকে প্রতিষ্ঠিত করতে যে কোনো উদ্যোগ নিতে হবে। তার মানে উদ্যোগটা এটা না যে সার্বভৌমত্ব বিলিয়ে দিতে হবে, ওই আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি যেমন ডক্টর ইউনূস করেছেন সেরকম গোলামির চুক্তি করতে হবে তা নয়, ভারসাম্যপূর্ণ সম্পর্কই তৈরি করতে হবে। কিন্তু ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হলে দুই পক্ষকেই ছাড় দিতে হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশকেও যেমন ছাড় দিতে হবে, ভারতকেও ছাড় দিতে হবে। সেই ছাড় দেওয়ার মানসিকতা কার কতটা প্রবল সেটার উপরে নির্ভর করবে সমাধানটা হবে কি হবে না। দর্শক, আপনি কি বাজি ধরতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন কি যাচ্ছেন না? আপনার বক্তব্য কি? আমার বক্তব্য খুবই স্পষ্ট, তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন, এটাই হবে সিদ্ধান্ত। এর কোনো অল্টারনেটিভ সিদ্ধান্ত নেই। কারণ ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাই করা বলেন, শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বলেন, যা কিছুই করতে চাই আমরা, সেটা নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এড়িয়ে করা যাবে না, নিজের ঘরে বসে থেকে। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম 9 আগস্ট বিকেলে ঢাকায় এসেছেন ভারতীয় 4 গোয়েন্দা কর্মকর্তা। 10 আগস্ট বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশে বহুল পরিচিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায় এসেছেন। সূত্রগুলো বলছে একদিনের সফরে ঢাকায় এসেই ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তারা বেশ কিছু হাই প্রোফাইল বৈঠক করেছেন। শুধু হাই প্রোফাইল বৈঠকই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ যারা প্রথম খবরটি ব্রেক করেছিল তারা ভারতীয় গোয়েন্দাদের ঢাকার বৈঠক নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। নর্থ ইস্ট নিউজ বলছে সফরে আসা 4 জনের মধ্যে 2 জন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা 10 আগস্ট ঢাকায় সচিবালয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বাংলাদেশ সফর এবং তাদের বৈঠক কিংবা ঢাকার তৎপরতা নিয়ে ভারত কিংবা বাংলাদেশ কোনো পক্ষ থেকে কিছুই বলা হয়নি। আবার গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তা উড়িয়েও দেওয়া হয়নি। নর্থ ইস্ট নিউজের খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা তার ফেরার পর নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলতে ভারতীয় কর্মকর্তারা ঢাকায় এসেছেন। ভারতীয় গোয়েন্দাদের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 5 আগস্ট শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনার পারদ বেড়েছে সেটি কমানোর জন্য তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যকার এই বৈঠকটির দিকে কূটনৈতিক ও রাজনৈতিক মহলের অনেকের চোখ ছিল। তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লিতে যাচ্ছেন কি না বৈঠক শেষে দীনেশ ত্রিবেদীর বিষয়টি খোলাসা না করলেও সবকিছু যে ঠিক হয়ে যাবে সে ব্যাপারে তিনি কনফিডেন্ট বলে দাবি করেছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যে ঢাকায় এসেছেন সেই খবর প্রথম প্রকাশ করেছিল দেশটির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ। 10 আগস্ট বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি নিউজ 24 এবং এশিয়া পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন রয়ের সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন আশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। যদিও ভারতীয় প্রতিনিধি দলের এ সফর নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে নর্থ ইস্ট নিউজের 10 আগস্টের খবরে বোমা ফাটানোর তথ্য দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজ বলছে, ভারতের গোয়েন্দাদের এই প্রতিনিধি দলটি 10 আগস্ট সন্ধ্যায় ফিরে যাবেন। তার আগে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক তারা করেছেন বলে সংবাদ মাধ্যমটির খবরে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের এই 4 সদস্যের দলটি মূলত বাংলাদেশে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। যে 4 জন এসেছেন তাদের মধ্যে 2 জন সিনিয়র কর্মকর্তা 10 আগস্ট সকালে সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। আবার এরপর তারেক রহমানের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সাথে 3 সদস্যের একটি দল সাক্ষাৎ করেছিলেন, তবে সূত্রটি অতিথিদের পরিচয় প্রকাশ করেনি। নর্থ ইস্ট নিউজের খবরে আরো বলা হয়েছে, বাংলাদেশে পৌঁছানোর পরপরই ঢাকার গুলশান পাড়ার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের হাই অফিসিয়ালদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন ভারতীয় 2 কর্মকর্তা। নর্থ ইস্ট নিউজ যে খবর দিচ্ছে তার মূল কথা হলো, শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে ভারতের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় জটিকা সফরে এসেছেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের সংবাদ সম্মেলনের পর যেখানে বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলো বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার পারদ তুঙ্গে, সেখানে সেই একই ইস্যুতে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ের ব্যক্তি ঢাকায় না এসে কেন গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় আসলেন? সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শেখ হাসিনার ঢাকায় ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটি হলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি। নর্থ ইস্ট নিউজের খবরে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের ডিজিএফ এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। এই সফরটি 2 দেশের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সহযোগিতা পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তখন ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। সংশ্লিষ্ট মহলগুলো বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10 জুলাই থেকে যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে বলেছেন তিনি বাংলাদেশে ফিরে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করতে চান এবং আইনি লড়াই লড়তে চান। এমনকি তাকে মেরে ফেলা হতে পারে কিংবা গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। সেক্ষেত্রে দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিষয় সুরা হতে হবে। একটি হলো শেখ হাসিনা কিভাবে বা কোন স্ট্যাটাসে ফিরবেন, মানে তার কি প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন। আর 2 নম্বর হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি যাচ্ছেন কিনা। এই 2 রহস্যের জট খুলছে কিনা তার জন্য ঢাকায় সংশ্লিষ্টদের চোখ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের দিকে। সোমবার সকালে সেই বৈঠকটি হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের বলেছেন, খুব ভালো আলোচনা হয়েছে, তার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। যদিও তারেক রহমান 12 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন কিনা তার সরাসরি কোনো উত্তর দেননি ভারতের সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী। বলেছেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লুকিং ফরওয়ার্ড এবং ইতিবাচক হিসেবে দেখছেন। 2 নেতা একসঙ্গে বসলে আলোচনা হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভারত বাংলাদেশের মধ্যকার আলোচনা কেমন হতে যাচ্ছে সে সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছেন দীনেশ ত্রিবেদী। বলেছেন, ভালো সম্পর্ক হলো উইন উইন সিচুয়েশন।
দুই দেশের মধ্যে যা হিস্ট্রিক্যাল সম্পর্ক আছে ওটা তো আপনি বদলাতে পারবেন না, নেইবারহুড তো বদলাতে পারবেন না। সেজন্য দেশ দুটি বর্ডার শেয়ার করে না, বরং স্বপ্ন শেয়ার করে বলে দাবি করেছেন তিনি। দীনেশ ত্রিবেদী সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথেও বৈঠক করেছেন। ভারতীয় হাই কমিশনার নিজে খুব কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী বলে দাবি করে বলেছেন তার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুটা শর্ট আউট করতেই হবে দুদিক থেকে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে বাংলাদেশ সরকার চায় শেখ হাসিনার প্রত্যর্পণ, আর ভারত সরকার বলছে প্রত্যাবর্তন, মানে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে গিয়েছেন সেভাবে ফিরে আসবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বিমানে করে যখন গিয়েছিলেন তখন তিনি কোনো মামলার আসামি ছিলেন না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে ঢাকার দাবি হলো সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিক। ভারত ও বাংলাদেশ সরকারের দুই পক্ষের এই প্রত্যর্পণ এবং প্রত্যাবর্তনের বিষয়টি আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম। সোমবার সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এছাড়া ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ করানোর ব্যাপারে ভারতকে বলা হয়েছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল সেগুলো দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল লিখেছে শেখ হাসিনা ভারতের কাছে একজন অতিথি, তিনি পলাতক ব্যক্তি হিসেবে ভারতে যাননি। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছে। এমন একজন ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তি মেনে হস্তান্তর সম্ভব নয়। নয়াদিল্লির তরফে সে কথা একাধিকবার বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারত এখন চাইছে শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় বাংলাদেশ সরকার উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার। নয়াদিল্লি এই ব্যাপারে ঢাকার কাছে তিনটি বিষয় প্রত্যাশা করে। এক, শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যু করুক ঢাকা। দুই, শেখ হাসিনার নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা। তিন, ফেরার পর শেখ হাসিনা যেন আদালতে ন্যায় বিচার পান তার নিশ্চয়তা দেওয়া। নর্থ ইস্ট নিউজ এবং দ্য ওয়াল দুটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশে যে ভারতীয় হাই প্রোফাইল গোয়েন্দা কর্মকর্তারা এসেছেন তারা দিল্লিতে ফিরে গিয়ে রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। নর্থ ইস্ট নিউজ বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থার কারণে 4 সদস্যের একটি কর্মকর্তার দল ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। সংবাদ মাধ্যমটি খবরের একেবারে শেষ দিকে আরো একটি চমকপ্রদ তথ্য দিয়েছে। সেটি হলো শেষ পর্যন্ত তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে পারেন এবং সেখান থেকে ফেরার পর শেখ হাসিনার ফেরার দিনক্ষণ আরো এগিয়ে আসতে পারে। তবে নর্থ ইস্ট নিউজের শেষ দিকের এই তথ্যটি আমরা নিজস্ব সূত্রে স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। তা সত্ত্বেও কূটনৈতিক একটি সূত্র নিশ্চিত করেছে দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠকে 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটি বিষয় রাজনৈতিক, একটি পানি বন্টন সংক্রান্ত এবং আরেকটি বাণিজ্য ও জ্বালানি সংক্রান্ত। আর এসব ইস্যুর পরিণতি যে দিল্লি সফরে গিয়ে ঠেকবে সেটিও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন ভারতের সঙ্গে কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে 2 দফা দাওয়াত দিয়েছেন, 1 দফা বিমস্টেকে আর 1 দফা দ্বিপক্ষীয়। আপনারা কি এই দাওয়াতের কোনোটা গ্রহণ করবেন? জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন প্রথম কথা হচ্ছে তিনি গণক নন, সুতরাং বলতে পারবেন না কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে। যার অর্থ হলো পররাষ্ট্রমন্ত্রী পরোক্ষভাবে হলেও স্বীকার করে নিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক নেই। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন 2 নম্বর বিষয় হলো প্রধানমন্ত্রীকে বিমস্টেকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমস্টেককে। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন যা সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সাংবাদিকরা আবার প্রশ্ন করেন সোমবারের বৈঠকে ভারত সফরের বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন না, তার এখনো এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নেননি। সবশেষ 2 দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যার অর্থ হলো বাংলাদেশের তারেক রহমানের বিদেশ সফরের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।